তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢাকামুখী স্রোত। ৩০০ ফিটের শেষ মুহূর্তে প্রস্তুতি, কেবল ভারপ্রাপ্ত চেয়ারম্যানই রাখবেন বক্তব্য। তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এলডিপির রেদওয়ান, এনডিএম এর রবি হাজ্জাজ, ববি হাজ্জাজ ও এমপিপির রফিকুজ্জামান লড়বেন ধানের শীষে। আসন সমঝোতা হয়েছে মান্নান, সাইফুল, নূর রাশেদের সাথে। 24 জুলাই আগস্টে রামপুরায় 28 জনকে হত্যা মামলার বিচার শুরু। যাত্রাবাড়িতে তাইম খুনের মামলায় 11 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল। আওয়ামী লীগ আমলে সরকারি বেসরকারি 6টি সৌর বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতি হয়েছে প্রায় 3000 কোটি টাকার, বলছে টিআইবি। অনেকের যোগসাজশে হয় অনিয়ম। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ জানাবো। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে রাজস্বিক অভ্যর্থনা জানাতে প্রস্তুত দলটির নেতাকর্মীরা। রাজধানী ৩০০ ফিট সড়কে মঞ্চ নির্মাণের কাজ প্রায় শেষ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকে বিভিন্ন সড়ক দিয়ে রাজধানীতে আসছেন বিএনপির নেতাকর্মীরা। কেউ দলগতভাবে, কেউ বা আসছে ব্যক্তিগত উদ্যোগে। এরই মধ্যে সংবর্ধনা স্থল ৩০০ ফিট এলাকায় ভিড় করেছেন অনেকে। কেউ কেউ মঞ্চের সামনে থেকে প্রিয় নেতাকে দেখার জন্য আজ রাতে ৩০০ ফিটে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ সময় আজ রাত 12টায় সপরিবারে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তারেক রহমান। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি আসলে গতকালকে রাত্রে আসছি। আমি আসছি কুমিল্লা চট্টগ্রাম থেকে। আমরা এত যে আনন্দিত এটা বলার বাহির। আপনারা দেখতেছেন এখানে যে আমাদের যে দলীয় কর্মীরা আসছে, ওনাদের আনন্দগণ মুহূর্তগুলো দেখেই বুঝতে পারতেছেন আমরা কতটা আনন্দিত। আমার নেতা তারেক রহমান বীরের মতো দেশে চলে আসছে। আমি আজ চলে আসছি তারেক রহমানের জন্য, আমার নেতা তারেক রহমানের দেখার জন্য। ৩০০ ফিটের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া আর কেউ বক্তব্য রাখবেন না। জনদুর্ভোগ লাঘবেই রাজধানীর ৩০০ ফিট সড়কের সার্ভিস লেনে কৃতজ্ঞতা জ্ঞাপনের আয়োজন করা হয়েছে, এমনটা জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক সালাউদ্দিন আহমদ। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হয় সংবাদ সম্মেলন। তিনি বলেন, বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বৃহস্পতিবার বেলা 11:50 ঢাকা অবতরণ করবেন তারেক রহমান। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে এভার কেয়ারে যাওয়ার পথে সংক্ষিপ্ত সংবর্ধনা গ্রহণ করবেন তিনি। শুক্রবার বাদ জুমা জিয়াউর রহমানের সমাধি এবং জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন তারেক রহমান। শনিবার ভোটার আইডি কার্ডের আবেদন করবেন। এরপর জুলাই আহতদের সাথে সাক্ষাৎ এবং ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি। সালাউদ্দিন বলেন, এই বিশাল আয়োজন নিশ্ছিদ্র বা ত্রুটিহীন করা সম্ভব নয়। তারপরও স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানান তিনি। এ সময় যতটুকু জনদুর্ভোগ হবে তার জন্য আগাম দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেন তিনি। শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান। সেই আয়োজনে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো বক্তা থাকছেন না। সকল ধরনের সহায়তার জন্য সরকার তার বিভিন্ন বাহিনী এবং সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছে। এসএসএফ সরকারের একটা অংশ। আমরা স্পেসিফিক্যালি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিরাপত্তার জন্য আমরা এসএসএফ কখনো নির্দেশন দেই নাই। দীর্ঘদিন পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকামুখী নেতাকর্মীরা। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে নেতাকর্মীদের বহর। কোথাও কোথাও দুপুর বা বিকাল থেকে বাসগুলো রওনা দেবে। সকাল থেকে রাজধানী ঢাকার প্রবেশ দ্বারগুলোয় তেমন একটা ভিড় ছিল না, তবে বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের বহনকারী যানবাহনের সংখ্যা বাড়বে। ঢাকা ময়মনসিংহ, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা আরিচা সহ সকল সড়ক মহাসড়কে সতর্ক অবস্থানে ট্রাফিক ও হাইওয়ে পুলিশ। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দেশের 10টি রুটে চলাচল করবে বিশেষ ট্রেন।
বেশিরভাগ ট্রেনের শিডিউল সন্ধ্যা, রাত ও কাল ভোরে। ভোলা, বরিশাল, পটুয়াখালী থেকে লঞ্চ যুগে ঢাকায় আসবেন বিএনপির নেতাকর্মীরা। দেশনায়ক তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন দীর্ঘ 17 বছর পরে আগামী 25শে ডিসেম্বর দেশে আসছেন। সারা বাংলাদেশ থেকে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি লোক ওখানে জনস্রোত হচ্ছে। সারা বাংলাদেশের মানুষ তাকে প্রাণ ভরে শুভেচ্ছা জানাবো এবং আমরা তার জন্য সুস্থতা কামনা করব এবং তার জন্য দোয়া করব। রাজধানীর 300 ফিট এলাকায় আছেন সহকর্মী আরেফিন শাকিল। সহকর্মীদের কাছ থেকে আমরা সেখানকার খবর জানবো। শাকিল, আরেফিন, অপেক্ষা তো শেষ হওয়ার পথে, কি বলছেন বিএনপি নেতাকর্মীরা আর সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। ধন্যবাদ মারফি। এখন পর্যন্ত বিএনপির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু শেষ পর্যায়ে, একেবারে যদি বলি শেষ পর্যায়ে। তিনি এসেছিলেন এবং তিনি এসে পুরো পরিস্থিতি তিনি পর্যবেক্ষণ করেছেন এবং তিনি জানিয়েছেন মূলত এই শেষ করে এনেছেন এবং এই প্রস্তুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে তিনি ফিরেই মূলত এই সভাস্থল আসবেন এবং সভাস্থলে আসার আগ মুহূর্তে অর্থাৎ এয়ারপোর্ট থেকে এই সড়ক পর্যন্ত বা খিলক্ষেত পর্যন্ত পুরো সড়কে নেতাকর্মীদের উপস্থিতি থাকবে। এছাড়া ঢাকার বাইরে থেকে যেসব নেতাকর্মী আসবেন তারা এখানে অবস্থান করবেন। ঢাকার নেতাকর্মীরা এয়ারপোর্ট থেকে এবং খিলক্ষেত পর্যন্ত এই সড়কটাতে অবস্থান করবেন এবং এখন পর্যন্ত আমরা যতদূর জানতে পেরেছি যে 800 মাইক লাগানো হয়েছে পুরো বক্তব্য পুরো শহরে ছড়িয়ে দেওয়ার জন্য। এর পাশাপাশি 50টি LED স্ক্রিন রাখা হয়েছে দূর দূরান্ত থেকে যারা আসবেন বা দূরে যারা অবস্থান করবেন, যারা কাছে আসতে পারবেন না তারা যেন সেটি দেখতে পারেন। সেই কারণে এছাড়া বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা সরকারের কাছ থেকে সরকারি সংস্থার কাছে তারা নিরাপত্তার যে সহযোগিতা চেয়েছেন সেই সহযোগিতা পাচ্ছেন এবং সেই সহযোগিতা তারা পেয়ে সেই পুলিশ সদস্যরা এবং সেই সঙ্গে গোয়েন্দা সদস্যরা তারা তাদের মতো করে যেই নিরাপত্তা বলে সেই নিরাপত্তা বলে তারা তৈরি করেছেন এবং সেই নিরাপত্তায় এখন পর্যন্ত আমরা দেখছি যে পুরো যে যেই মঞ্চ, সেই মঞ্চের দুপাশে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন যাতে করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মূলত এই মঞ্চ থেকে বক্তব্য দেওয়ার পরপরই তিনি কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তিনি যেন চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন, তার কাছে যাবেন এবং তিনি সেখানে গুলশান এভিনিউ 196 নম্বর বাসায় তিনি সেখানে গিয়ে উঠবেন। এখন পর্যন্ত প্রস্তুতির আসলে কোনো ধরনের ঘাটতি নেই, সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং শেষ আমাদের সবাইকে একটা জিনিস মনে রাখতে হবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এ পর্যায়ে আমাদের আরেকজন সহকর্মী আমাদের সঙ্গে যুক্ত হবেন। তারেক রহমানের ফের উপলক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রাব্বি, বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে এবং এরই মধ্যে আমরা দেখেছি যে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ সেই সাথে বিএনপির পক্ষ থেকে যে নিরাপত্তা টিম তারা এসেছেন এই বিমানবন্দর পরিদর্শন করতে এবং তাদের সাথে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষেও একটা সমন্বয় হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন যে বিমানবন্দর কর্তৃপক্ষ, তারপরে তারেক রহমানের যে ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী, তাদের সাথে মূলত পুরো নিরাপত্তা পরিকল্পনাটি কীভাবে সাজানো হবে সেই বিষয় নিয়ে তারা কথা বলছেন। এবং আমরা দেখেছি যে তার আগে এই বিমানবন্দরে প্রবেশের যে কয়েকটি পথ আছে সবগুলো প্রবেশ পথে চেকপোস্ট বসানো হয়েছে, বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সন্দেহভাজন কাউকে তল্লাশির ঘটনাও কিন্তু আমরা দেখেছি এবং এই নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হবে কিন্তু আজ সন্ধ্যার পর থেকে। এর মধ্যে কিন্তু বিমানবন্দর থেকে স্পষ্ট ঘোষণা দেওয়া হচ্ছে, নির্দেশনা দেওয়া হয়েছে যে টিকিট সহ যারা যাত্রী আছেন তাদেরকেই শুধু বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হবে। এছাড়া অন্য যারা দর্শনার্থী আছেন তারা কিন্তু এই আজকে থেকে সন্ধ্যা 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা বিমানবন্দরে কিন্তু প্রবেশ করতে পারবে না, বিমানবন্দরের যে লবি সেই লবিতে। এছাড়া আমরা আরও যে বিষয়টি খেয়াল করেছি যে শুধু বিমানবন্দর নয়, এখানে গোয়েন্দা সংস্থা, সেই সাথে সিভিল এভিয়েশন,
সেই সাথে আর্ম পুলিশ ব্যাটালিয়ন সবগুলো সংস্থার সমন্বয়ে একটি কমিটি করা হয়েছে। তারা এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফেরা এবং বিমানবন্দর থেকে যতটুকু নিরাপত্তা দেওয়ার দরকার সর্বোচ্চটুকু তারা করবেন বলে কিন্তু তারা সেভাবেই কাজ করছেন। আমরা যেমনটা দেখছি এক সকাল থেকেই আমরা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি যে তল্লাশি সহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী সহ পুরো নিরাপত্তার চাদরে কিন্তু মোড়া আছে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। রাব্বি, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এই পর্যায়ে লন্ডন থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী রিয়াদ আহাদ, যুক্ত হচ্ছে তার সাথে। রিয়াদ, তারেক রহমান কখন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করবেন, কারা তার সফর সঙ্গী হচ্ছেন, সে ব্যাপারে কি কিছু জানতে পেরেছেন? প্রায় দীর্ঘ 17 বছর কিন্তু তারেক রহমান যুক্তরাজ্য বিএনপির সঙ্গে সবসময় ছিলেন, সবসময় তারা পেয়েছেন। আমরা এখন কথা বলবো যুক্তরাজ্য বিএনপির সদ্যঘোষিত যে আহ্বায়ক কমিটি হচ্ছে, সেই আহ্বায়ক কমিটির সদস্য সচিব খসরুজ্জামান খসরুর সঙ্গে। তিনিও কিন্তু আজকে তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে যাত্রা করবেন। এবং আপনাদেরকে বলে রাখি যে বিষয়টি সেটি হচ্ছে যে আর কিছুক্ষণ পরেই বা আজকে 6:15 হিথ্রো এয়ারপোর্ট থেকে তারেক রহমান বাংলাদেশের যাত্রা শুরু করবেন। এখন লন্ডন থেকে হিথ্রো এয়ারপোর্টের যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা কখনো কখনো লেগে যায়। সেই পথটি অতিক্রম করে তিনি বিমানবন্দরে যাবেন এবং একদম সাধারণ যাত্রী হিসাবে, তিনি কিন্তু ভিআইপি প্রটোকল নিচ্ছেন না, সাধারণ যাত্রী হিসাবে কিন্তু তারেক রহমান বাংলাদেশ বিমানের সাধারণ ফ্লাইটে তিনি বাংলাদেশ যাবেন। আমি এখন কথা বলবো, আমি যুক্তরাজ্য বিএনপির নবগঠিত যে আহ্বায়ক কমিটি, সেই আহ্বায়ক কমিটির সদস্য সচিব খসরুজ্জামান খসরু, তার কাছে যাচ্ছি। খসরু, আপনারা আসলে এই তারেক রহমানের সঙ্গে আপনারা কে কে যাচ্ছেন এবং কি কোন স্পেশাল যাত্রী আপনারা যাচ্ছেন কিনা, এবং এই যাত্রাটাকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ রিয়াদ ভাই। না, উনি যাচ্ছেন বলতে উনি নর্মালি যাচ্ছেন, ওনার সাথে ওনার ফ্যামিলি মেম্বাররা আছেন, আর যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা যাচ্ছেন, কিন্তু প্রটোকলে উনি ওনার ফ্যামিলির সাথেই যাচ্ছেন, যে নর্মাল প্যাসেঞ্জারের মতো। উনি আর মধ্যে এখানে কোনো প্রটোকল নেই, কোনো কিছু নেই। উনি যে বাসা থেকে যে বাহির হবেন, এখানের মধ্যে কোনো প্রটোকল নেই। উনি যেভাবে নর্মাল আমরা যেভাবে এয়ারপোর্টে যাই। আচ্ছা, আপনি যেটা বললেন সেটা যে নরমালি যাবেন, কতক্ষণ মানে কখন তিনি লন্ডনে বাসা থেকে বের হবেন, কখন তিনি লন্ডন থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হবেন, এবং সেই যাওয়ার সময় যাত্রী সঙ্গী বা তার সফর সঙ্গী কি হবে, মোটর সবাই থাকবে বা কোন ধরনের বহর থাকবে? আমাদের প্রোগ্রামটি ছিল, ওই প্রোগ্রামে উনি বলে দিয়েছেন সবাইকে, যেহেতু এখানের মধ্যে এয়ারপোর্ট বিভিন্ন দেশের লোকজন থাকে, যে জায়গায় যায় বাংলাদেশের লোকজন, শুধু বিএনপি কমিউনিটির লোকজন দেখা করার জন্য, সালাম দেওয়ার জন্য, যেহেতু এয়ারপোর্টের বিভিন্ন দেশের সবাই বলেন এয়ারপোর্টে না যাওয়ার জন্য আপনার চ্যানেল মধ্যে তো এটা হলো কি যে লোকজনের কষ্ট হবে, ভেবে সবার আগে বাংলাদেশ বাংলাদেশটা আরো দরকার হবে, বাংলাদেশ যেটা বলছিলেন যে আসলে কোন নেতা কর্মী তারা কখনো তারা কেউ এয়ারপোর্টে না যাওয়ার জন্য তারেক রহমান বলেছেন, এবং সেই কারণে এয়ারপোর্টে সেরকম গ্যাদারিং হবে। আর তারপরেও আমার মনে হয় অনেক উৎসুক মানুষরা বা প্রবাসীরা এয়ারপোর্টে ভিড় জমাবেন। আমরা পরবর্তীতে জানাবো তারেক রহমান কিভাবে বের হচ্ছেন এবং কখন বের হবেন, সেই পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। রিয়াদ আহাদ, আপনাকে এবং আমাদের অতিথিকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। শেষ হচ্ছে অপেক্ষা, কাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ জন্মভূমি মাটির কাছে, মায়ের কাছে এই ফেরা ব্যক্তিগত পারিবারিক নিপীড়ন আর শোক পাশ কাটিয়ে তার এই দেশে ফেরাকে ঐতিহাসিক প্রত্যাবর্তনই বলছেন বিএনপি নেতাকর্মীরা। বলছেন দূর প্রবাসে থেকেও তরুণ মন আর উদ্যমকে সঙ্গী করে সংগঠিত করেছেন দলকে। এবার সামনে থেকে সামলাবেন সব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ যাত্রার খবর জানাচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। তারেক রহমান 2008 সালে যখন লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যান, তখন তিনি বিপর্যস্ত, রিমান্ডে, অকথ্য নির্যাতনে শারীরিকভাবে ভীষণ অসুস্থ। দেশের মাটিতে মায়ের সঙ্গে শেষ দেখা সেই 2008-এর 11 সেপ্টেম্বর। বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়েই খালেদা জিয়া ছুটে যান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছেলে তারেককে দেখতে। তারেক রহমানের রাজনৈতিক জীবন অনেকটা নিজের বয়সের সমান।
মাত্র 6 বছর বয়সে 1971-এর মুক্তিযুদ্ধ পরিবারের অন্যতম ঘটনা। জিয়াউর রহমান যখন রণাঙ্গনে ছোট ভাইকে নিয়ে মা খালেদা জিয়ার সঙ্গে কারাবন্দী হতে হয় তাকেও। পিতা জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি তখনও ঘরের কিশোর ছেলে তারেক। অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাতো দর্জি, এরকম কিছু মনে আছে তোমাদের? আমার এই শার্টটাই আব্বুর ছিল। নেতাকর্মীরা বলছেন, খালেদা জিয়া যখন বিএনপির নেতৃত্ব নিয়ে রাজপথে এরশাদ বিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তারেক রহমান তখন নানান চিন্তক ও দার্শনিকের মাঝে। সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, থমাস হবেজ, জন লক, রুশো থেকে ভলতেয়ার কিংবা কার্ল মার্কস, বিশ্ব রাজনীতি আর মানুষের অধিকারের পাঠ থেকে নিজেকে ঋদ্ধ করছিলেন তিনি। খালেদা জিয়ার সঙ্গে কয়েকবার গৃহবন্দীও হতে হয় তাঁকে। বাংলাদেশি জাতীয়বাদটা এমন একটা জিনিস যে বাংলাদেশকে নিয়ে যারা ভালোবাসে, যারা বাংলাদেশকে লালন করে, বাংলাদেশকে মনে প্রাণে বিশ্বাস করে, বাংলাদেশকে সবার উপরে রাখতে চায়। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিন্দু পরিমাণ আপোষ করেনি, সেটা হচ্ছে জিয়া পরিবার। এই আধিপত্যের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং তাবেদারের বিরুদ্ধে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। এটাকে পারিবারিকভাবে বলার কোনো কারণ নাই। কারণ হলো একটি, বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশি জাতীয়তাবাদ। এর ফলেই মানুষের আকাঙ্ক্ষাটা এবং মানুষের আস্থার জায়গাটা বেশি। আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু 1988-তে। পিতৃভূমি বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে। 91-এর নির্বাচনে যোগ দেন প্রচারণায়। 2001-এর নির্বাচন পূর্ব সময়েই তৃণমূলের সমস্যা চিহ্নিত করা ও সমাধানের লক্ষ্যে বুদ্ধিবৃত্তিক আলোচনা শুরু করেন তারেক রহমান। 2002-এ ধীরে ধীরে দলের নেতৃত্বে সিনিয়র যুগ্ম মহাসচিব হয়ে 2005 থেকে ছুটে বেড়ান গ্রামে গঞ্জে, পথে প্রান্তরে। আমাদের আজকে শপথ নিতে হবে ভবিষ্যতে আমরা ছাত্রদল থেকে কিভাবে আরো সৎ, যোগ্য এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য এইরকম নেতা আমরা তৈরি করতে পারি। তারেক রহমান তৃণমূল সংগঠন যে করেছিলেন, কতজন মানুষ আছে, কোন গ্রামে কয়টা গরু আছে, কোন গ্রামে কয়টা পুকুর আছে, কোন গ্রামে কি আছে, সব কিছু সেগুলি ছিল তার কাছে। সে শুরু করে দিয়েছিল অলরেডি। এরপর আসে আলোচিত 2007। রিমান্ডে গুরুতর অসুস্থ হয়ে 3 সেপ্টেম্বর মুক্তি পেলেও ঘরে ফেরা হয়নি। হাসপাতাল থেকেই 11 সেপ্টেম্বর চলে যেতে হয় যুক্তরাজ্যের লন্ডনে। 2009-এ দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান হন তারেক রহমান। রাজনৈতিক নানান উত্থান পতন সঙ্গী করে আবারও ঘুরে দাঁড়ানোর পালা। কর্মীরা বলছেন, উন্নত দেশে বসে উন্নয়নশীল বাংলাদেশ নিয়ে ভেবেছেন। নিপীড়ন, নির্যাতন, গুম খুনের শিকার দলের নেতাকর্মীদের নিয়ে দুশ্চিন্তার মধ্যেও ভর করেছেন সাহসে। আগামী যে সময়টা আসছে এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি তাহলে আমরা এগিয়ে যাব। মায়ের অবরুদ্ধ অবস্থা, ছোট ভাইয়ের অকাল প্রয়াণ, বিদেশ বিভুঁইয়ে বসে পরিপক্ক মানুষের চোখের সামনে ভাসতে থাকে রাজনীতির নিষ্ঠুরতা। পারিবারিক দুঃসহ নিপীড়নের খড়গ শুধু পরিবারেই নয়, নেমে আসে গোটা দলে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর তারেক রহমান দলের পূর্ণ নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যেই ঘরে আমাদের দুই ভাইয়ের সন্তানরা জন্মগ্রহণ করেছিল, যেই ঘরে আমার মায়ের বহু স্মৃতি ছিল, সেই স্মৃতিগুলোকে ভেঙে চুরে ধুলায় মিশিয়ে দেওয়া হয়েছে। যে ভাইকে আমি রেখে এসেছিলাম সেই ভাই এখন আর নেই। যেই সুস্থ মাকে রেখে এসেছিলাম সেই সুস্থ মা এখন সুস্থ নেই। এরকম কাহিনী বাংলাদেশের শত না হাজার হাজার পরিবারের। নেতাকর্মীদের দাবি, 2024-এর অভ্যুত্থানের শুরু থেকে শেষ পুরোটা সময় নেপথ্যের দারুণ কুশীলব ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কর্মীদের সংগঠিত ও উজ্জীবিত করার ক্ষেত্রে নিখুঁত কৌশলী ভূমিকা নেন। একদিকে সরকার পতনের আন্দোলনে তীক্ষ্ণ নজর, অন্যদিকে রাষ্ট্র মেরামতের সংস্কার ভাবনা। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক সরকারে গুরুত্ব দিয়ে নির্বাচনের তাগিদও দিতে থাকেন তিনি। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। অবশেষে সব জল্পনা কল্পনা, শঙ্কা আর উৎকণ্ঠার অবসান ঘটতে যাচ্ছে। নিজেদের অনুপ্রাণিত মনে করছেন কর্মীরা। বলছেন, এক জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক রাজনীতিকের অনন্য এক স্বদেশ প্রত্যাবর্তন। যে বহুদলীয় গণতন্ত্র এবং স্বাধীনতার সার্বভৌমত্ব যে বিশ্বটা কাজ করছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাধ্যমে এবং জিয়া পরিবার এবং বিএনপি,
এটার উত্তরাধিকার, এটার রাজনৈতিক দর্শন উনি ধারণ করেন, যার ফলে ওনার গ্রহণযোগ্যতাটা বেশি এবং প্রধান নেতা এর ফলেই কিন্তু প্রধান নেতা উনি হওয়ার যোগ্যতাটা অর্জন করছেন। আর যারা নিন্দুক, যারা সমালোচনা করতে, সেই সমালোচনার অবসান ঘটবে। আমি মনে করি সারা বাংলাদেশ সেদিন আনন্দে উদযাপিত হবে, আনন্দে উদ্বেলিত হবে। দীর্ঘ 17 বছর একটি সরকারের রোশনালে থেকে দীর্ঘদিন তিনি নির্বাসিত ছিলেন। তার অপেক্ষায় আগামীর বাংলাদেশ নেতাও আমাদেরকে শিখিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন এবং শুধু স্বপ্ন দেখার নেই, স্বপ্ন বাস্তবায়নের উপায়ও দেখিয়েছেন। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় জাতীয়তাবাদী গণতান্ত্রিক সংগ্রামের যে নেতা জনাব তারেক রহমান ইতিমধ্যে তিনি নিজেকে প্রমাণ করতে পেরেছেন। তারেক রহমান বাংলাদেশে যখন ফিরবে, সারা বাংলাদেশে নতুন জোয়ারের সৃষ্টি হবে এবং সেই জোয়ারে বাংলাদেশের তরুণ সমাজ আন্দোলিত হবে। এই পলিমাটির সৌরভ গায়ে মেখে তারেক রহমান নামছেন এক কঠিন পরীক্ষায়। তার প্রত্যাবর্তনকে নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই দেখছেন অনুসারীরা। দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। এলডিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির সাবেক মহাসচিব রেদওয়ান আহমেদ এবং নড়াইল 2 আসনের এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ। এছাড়া এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজও যোগ দিবেন বিএনপিতে। দুপুরে নির্বাচনী আসন সমঝোতা নিয়ে ব্রিফ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুগপৎ আন্দোলনের দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার পর নির্বাচনী আসন সমঝোতা হয়েছে বলে জানান তিনি। এদিকে নির্বাচনী আসন নিয়ে বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে যেতে রাজি হননি এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। অবশ্য তার সাথে একমত নন এলডিপির অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য। এছাড়াও যশোর 5 আসনের ইসলামী ঐক্য জোটের মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ঢাকা 12 আসনের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বগুড়া 2-এর মাহমুদুর রহমান মান্না, রাশেদ খান, ঝিনাইদহ 4-এর নুরুল হক নূর, পটুয়াখালী 3 থেকে জোনায়েদ সাকি এবং ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে হয়েছে আসন সমঝোতা। ডক্টর রিদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আমার বিএনপিতে যোগ দিয়েছেন। তার জন্য আমরা কুমিল্লা 7 এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। ঝিনাইদহ 4 মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার, ববি হাজ্জাজ এনডিএম তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা 13। রামপুরায় 28 জনকে হত্যা মামলায় সেনা কর্মকর্তা কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর রাফাত বিন আলম ও 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারিক প্যানেল তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট 6টি অভিযোগের প্রেক্ষিতে এই আদেশ দেন। এই মামলার সাক্ষ্য গ্রহণ আগামী বছরের 20 জানুয়ারি। এদিন গ্রেফতার 2 আসামি রেদওয়ানুল ইসলাম ও রাফাত বিন আলম নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান ট্রাইব্যুনালে। খিলগাঁও জোনের এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার ওসি মশিউর রহমান পলাতক। রাষ্ট্রপক্ষ বলেন, জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরা এলাকায় বিজিবি কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন কর্নেল রেদওয়ানুল ইসলাম। মরণাস্ত্র ব্যবহার করে তিনি নির্বিচারে গুলি করেন। এদিন ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশ কর্মকর্তার ছেলে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সুদীপ কুমার চক্রবর্তী সহ 11 পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে আগামী 20 জানুয়ারি চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যা মামলার দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। সমস্ত সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে আদালত তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আজকে গঠন করেছেন। ইনশাআল্লাহ 20 জানুয়ারি থেকে তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য প্রদানের মাধ্যমে আমরা বারবার যেটা বলছি, অকাট্য প্রমাণাদি ক্রিস্টাল ক্লিয়ার এভিডেন্স উপস্থাপনের মাধ্যমে আসামিদের যে সম্পৃক্ততা সেটা আমরা আদালতে প্রমাণ করব। 2012 থেকে 2023 সাল পর্যন্ত সরকারি ও বেসরকারি 6টি সৌর প্রকল্পে 2,926 কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। দুপুরে রাজধানীতে নবায়নযোগ্য জ্বালানি খাতের চ্যালেঞ্জ উত্তরণ নিয়ে এক ব্রিফিংয়ে এই কথা জানায় সংস্থাটি। উপস্থিত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সে সময় বাজেটে যে অর্থ ব্যয় হয়েছে তার মাত্র 3% নবায়নযোগ্য খাতে ব্যয় হয়েছে। অনেকের যোগসাজশে সব মাত্রায় অনিয়ম হয়েছে। সে সময়
6টি প্রকল্পে শুধু জমি ক্রয় এবং অধিগ্রহণে 249 কোটি 15,59,000 টাকার দুর্নীতি হয়েছে। এছাড়া 2024-25 অর্থ বছরে পিডিপিতে 62,000 কোটি টাকা ভর্তুকি বেড়েছে। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত যে খাতগুলো আছে তার মধ্যে অন্যতম শীর্ষে বিদ্যুৎ খাত, জীবাশ্ম ভিত্তিক, এবং সেখানে ক্যাপাসিটি চার্জ এবং অন্যান্য ভাওতাবাজির মাধ্যমে যে অনিয়ম দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছিল। নির্বাচনে গণভোটের 4টি প্রশ্ন নিয়ে সাধারণ মানুষের অভ্যস্ততা তৈরিতে পদক্ষেপ নিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন এনসিপি। এছাড়া সব দলকে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে আহ্বান জানানো হয়েছে। দুপুরে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব জহুরুল ইসলাম মুসা। বড় কয়েকটি দল এখনও ব্যানার পোস্টার সরায়নি বলে অভিযোগ করেন মুসা। এক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘনে তথ্য দ্রুত পেতে একটি হটলাইন চালুর প্রস্তাবও দেওয়া হয়। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপি কখনোই শাপলাকলির বাইরে কোনো প্রতীকে নির্বাচন করবে না, তবে অন্য কেউ করলে সেটা তাদের বিবেচনা ও রুচির ব্যাপার। বলেন, হাদি হত্যাকাণ্ডে আওয়ামী লীগের অনেক সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাদের কোনো সুযোগ দেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। কমিশনের কাছে বলেছি যাতে ফেব্রুয়ারি 12 তারিখে আমরা ইলেকশন। বাংলাদেশের এবার যে গণভোটটি হবে সেখানে আপনারা জানেন যে 4টি বড় প্রশ্ন থাকবে, তো সেটিকে কিভাবে মানুষকে আরো বেশি অভ্যস্ততা তৈরি করা যায় এবং সামগ্রিকভাবে মানুষের একটি আকাঙ্ক্ষা তৈরি করা যায় গণভোটের প্রতি, সংস্কারের প্রতি, সেই ব্যাপারে নির্বাচন কমিশন যেন উদ্যোগ নেয়। আমরা আমাদের শাপলাকলিতে নির্বাচন করব। আমরা আমাদের কেউ জাতীয় নাগরিক পার্টির ধান অথবা অন্য প্রতীকে ইলেকশন করবে না। আমাদের যদি কারোর সাথে আসন সমঝোতা হয় অথবা আলোচনাও যদি হয়, সেটাতে আমরা শাপলাকলিতে ইলেকশন করব। নোয়াখালীর হাতিয়ায় চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 5 জন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো রাখা হয়েছে সদর হাসপাতালের মর্গে। সংঘর্ষের পর ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন এলাকার পরিস্থিতি থমথমে। স্থানীয়রা জানায়, মেঘনার বুকে জেগে ওঠা জাগলার চরের জমি সরকার এখনো পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। চরের জমি দখলকে কেন্দ্র করে কয়েক মাস ধরে সুখচর ইউনিয়নের আলাউদ্দিন বাহিনী ও জাহাজমারা ইউনিয়নের শামসু বাহিনীর মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলছে। কয়েক দফা সংঘর্ষ হয়। এরই জেরে মঙ্গলবার সকালে সংঘাতে জড়ায় দুপক্ষ। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। পরে 5 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আহত হয়েছেন বেশ কয়েকজন। শামসু ভাই থাকে, উনি আলুদ্দিন ভাই লোক একটু জমি নিয়ে কাটাকাটি হয়েছে। আলুদ্দিন ভাই বেশ বেলায়, শামসু বেশ বেলায়, এই নিয়ে কালকে গোলাগুলি হয়েছে। জায়গার কথাটা বলার জন্য আসছে, শামসু বাহিনীর এগুলা ফায়ার করতে করতে ওইদিকে গেছে। এরা সিলিন্ডার করে এখানে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে মানে 80 মতন চারিদিক থেকে গিরিয়ে লাইছে, ওদেরকে গিরিয়ে লাইছে। ওরা তো জীবনের ঝুঁকি নিয়ে তো বাঁচতে বলি, তারপর যুদ্ধ করার মতন অবস্থা হয়েছে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন ঘিরে দেশের বিভিন্ন স্থানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বসতবাড়ি উপাসনালয়ের সাজসজ্জায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অনেকে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপন নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর, নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রং বেরঙের কাগজ দিয়ে তৈরি করা হবে উৎসবের সাজসজ্জার বাহারি সব উপকরণ। শৈল্পিক সৃজনশীলতায় যিশুর জন্মদিনের প্রস্তুতিতে মেতেছে খুদে কারিগররা। সারা বছর ধরে এক্সাইটেড থাকি, সারা বছর ধরে একটা প্ল্যান করে রাখি যে বড়দিনে এই কাজগুলো করব, চার্চ সাজাবো। কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাচ্ছি, সেই বিভিন্ন জিনিস এক একজন এক এক রকম বানাচ্ছে। এরকম আমি তারা বানাচ্ছি, তারপরে আরও আছে যে ফুল বানাচ্ছে, তারপরে সান্টা ক্লজ বানাচ্ছে। দরজায় করা নাড়ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন। সেই উপলক্ষে গোপালগঞ্জের খ্রিস্টান পল্লীতে উৎসবের আমেজ। জেলার 169টি গির্জাসহ খ্রিস্ট অনুসারীদের বসতবাড়ি সাজানো হয়েছে বর্ণিলালয়। করা হয়েছে নানা ধরনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন। আমরা মনে করি প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করবে এবং তারা আমাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন যে তারা আমাদের সহযোগিতা করবে। 24 তারিখ রাতে বিশেষ অনুষ্ঠান হবে, সেখানে পা ধোয়ানো অনুষ্ঠান হয় এবং সেখানে বিশেষ করে রাত্রি জাগরণের একটি বিশেষ সভা পরিচালিত হয়। আমাদের বড়দিন
25শে ডিসেম্বর, কিন্তু তার আগে থেকে, যেমন ডিসেম্বর 1 তারিখ থেকে কিন্তু আমাদের মধ্যে একটা ভাব চলে আসে ক্রিসমাস। ডিসেম্বরের 1 তারিখে আমরা খুব কীর্তন গান গেয়েছি, সারা গোপালগঞ্জে যতটা চার্চ আছে আমরা সব চার্চে ঘুরেছি। উৎসব ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। আমরা এই গির্জাগুলোকে 2টা ক্যাটাগরিতে ভাগ করেছি, একটা হচ্ছে গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কম গুরুত্বপূর্ণ বা সাধারণ। তো গুরুত্বপূর্ণ চার্চগুলোতে আমাদের স্ট্যাটিক ডিউটি থাকবে, পাশাপাশি আমাদের মোবাইল যে টহলগুলো আছে টহলগুলো থাকবে, টহলগুলো জোরদার করা হয়েছে। আর যেগুলো সাধারণ আছে সেগুলো আমাদের বিট পুলিশ, তারপরে থানা থেকে আমাদের মোবাইল টিম নিয়মিত টহল করবে। বেথেলহেমের এক গোয়াল ঘরে জন্ম যীশু খ্রিস্টের, সেই আদলে মুন্সিগঞ্জের সিরাজদিখানে তৈরি করা হচ্ছে গোশালা। বসতবাড়িতে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। 24 ডিসেম্বর রাত থেকেই চার্চগুলোতে থাকবে বিশেষ প্রার্থনা ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মিলন মেলার আয়োজন। যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন শান্তি স্থাপন করতে, মানুষকে মুক্তি দিতে। প্রতিবারের মতো এবারও আমাদের এই দিনটি আনন্দঘন মুহূর্তে কাটবে। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। সারা বছর একটি দিনের অপেক্ষায় থাকেন যিশু ভক্তরা। পুরো ডিসেম্বর জুড়েই নেওয়া হয় বড়দিনের প্রস্তুতি। আনন্দ উৎসবের সাথে খ্রিস্ট ভক্তদের কাছে যিশুর আগমন যেন ধরনীর সব অন্ধকার অস্থিরতা দূর করার আশা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন। বঙ্গভবনে 28 ডিসেম্বর প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন জুবায়ের রহমান চৌধুরী। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী 1961 সালের 18 মে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত AFM আব্দুর রহমান চৌধুরীও সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB অনার্স ও LLM ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের উপর আরেকটি মাস্টার্স করেন। জুবায়ের রহমান চৌধুরী 1985 সালে জজ কোর্টে ও 1987 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2003 সালের 27 আগস্ট অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। 2 বছর পর হাইকোর্ট বিভাগ তার নিয়োগ স্থায়ী হয়। 2024 সালের 12 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন এবং 2024 সালের 13 আগস্ট তিনি শপথ পাঠ করেন। এদিকে ডক্টর সৈয়দ রেফাত আহমেদ 25তম প্রধান বিচারপতি হিসেবে 67 বছর পূর্ণ করে আগামী 27 ডিসেম্বর স্বাভাবিক অবসরে যাচ্ছেন। পৌষের প্রথমার্ধে তাপমাত্রার পারদ নেমেছে 10 ডিগ্রির ঘরে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 10.5 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা মিললেও তাতে নেই উত্তাপ। শীতের দুর্ভোগ কয়েক গুণ বেড়েছে হিমেল হাওয়ায়। প্রয়োজন ছাড়া সকালবেলা ঘর থেকে বের হচ্ছে না কেউ। শীতের চরম কষ্টে দিন কাটাচ্ছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। এদিকে হাসপাতালগুলোয় দিন দিন বাড়ছে ঠান্ডাজনিত রোগীদের সংখ্যা। আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। কয়েকদিন ধরে খুব ঠান্ডা পড়ছে, এই ঠান্ডায় আমরা সহ্য করতে পারতেছি না। এখন এই শীতে খুবই কষ্ট। যে তাপমাত্রা, কুয়াশা, যে ঠান্ডা পড়ছে, প্রচুর ঠান্ডা, কাজ করতে পারছি না। হুমকির মুখে জীববৈচিত্র্য সমৃদ্ধ হবিগঞ্জের রেমা কালেঙ্গা বনাঞ্চল। বনদস্যুদের লালসায় উজাড় হয়ে যাচ্ছে মূল্যবান গাছ। প্রভাবশালীদের ছত্রছায়ায় গত 1 বছরে আরও বেপরোয়া হয়ে উঠেছে জলদস্যু। সম্প্রতি বনরক্ষীদের সাথে গুলি বিনিময়ের ঘটনায় ছড়িয়েছে আতঙ্ক। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বনরক্ষীরা। দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমা কালেঙ্গা। হবিগঞ্জ চুনারুঘাটের এই অভয়ারণ্যে রয়েছে 638 প্রজাতির গাছপালা ও লতাগুল্ম। একসময় এখানে বিরল প্রজাতির গাছেরও দেখা মিলত, কিন্তু বছরের পর বছর অবাধে গাছ নিধন ও পাচারের ফলে মারাত্মক হুমকির মুখে বনাঞ্চলটি। অভিযোগ রয়েছে রাতের আধারে গাছ নিধন করে একটি চক্র। পাচারের পেছনে রাজনৈতিক প্রভাবশালীদের জড়িত থাকার অভিযোগও রয়েছে। সম্পৃক্ততা রয়েছে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তাদেরও। ফরেস্ট থাকা সত্ত্বে গাছগুলা কাটা হয়, কীভাবে গাছগুলা বাগান থেকে বেরিয়ে আয়। অবশ্যই প্রশাসন আছে, প্রশাসন যদি এই জায়গায় যদি হাত না থাকতো এগুলা গাছ কোনো কাটার ক্ষমতা নাই। আগে যে 10 বছরে যা ছিল তার চেয়ে এখন অনেক কমে গেছে গাছের পরিমাণে। তো
ভাবে এটা ধ্বংসর পথে যাইতেছে। গত 11 ডিসেম্বরও কালেঙ্গা বিটের নিশ্চিন্তপুর পাহাড়ে সেগুন গাছ কাটার খবর পায় বনরক্ষীরা। ঘটনাস্থলে গেলে পাচারকারী চক্রটি বনরক্ষীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে বিজিবি সেখানে গেলে পালিয়ে যায় দস্যুদল। এই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে বনাঞ্চল জুড়ে। সংঘবদ্ধ গাছ দল প্রায় আনুমানিক 50 থেকে 60 জনের মতো হবে। ওরা গাছ কাটতেছে, গাছ কাটার শব্দ শুনে কিন্তু আমরা ওই পাশে যাই, আমরাও গুলি করি, ওরাও করে। তখন আমাদের জনবল ছিল কম ছিল, এক পর্যায়ে আমরা রাস্তাতে পিছু হটি, ওরাও গুলি করতে করতে আমাদের দিকে আসে। সংশ্লিষ্টরা জানান গাছ পাচারের সিন্ডিকেটের মূল হোতা আমতলা গ্রামের সুমন মিয়া। তার বিরুদ্ধে গাছ পাচারের পাশাপাশি মাদক ও অস্ত্র আইনে অন্তত 7টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পাচারের সাথে জড়িত এই চক্রের দৌরাত্ম্য আরও বেড়েছে জুলাই আন্দোলনের পর। সুমন নামে তার অস্ত্র মামলা রয়েছে এবং সে দুর্দর্শ প্রকৃতির লোক, এবং আমরা চাচ্ছি স্থানীয় প্রশাসন এই অস্ত্রধারীদের অবৈধ অস্ত্র উদ্ধার করুক। আর আমরা বন আইনে আমাদের নিয়মিত মামলা যেটা আমরা এটা রুজু করছি। এত কিছুর পরও আইনের আওতায় আনা হচ্ছে না এসব বনদস্যুদের। প্রায়ই তারা হুমকি দেয় বন কর্মকর্তাদের। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বনরক্ষীরা। মাঝে মধ্যে বিট অফিসার রয়েছে, অনেক সময় হুমকি দেয়, কি করবো সে করবো। আমরা তো এগুলা তো অনেক সময় শুনে পারি না, আমাদের তো চাকরি করার জন্য আমরা অনেক সময় তাদের এই হুমকিগুলা আমরা সহ্য করে নিতে হয়। দ্রুত দস্যুমুক্ত না করা গেলে জীববৈচিত্র্য সমৃদ্ধ বনাঞ্চলটি ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। শুষ্ক মৌসুমে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় দেখা দিয়েছে যমুনা নদীর ভাঙন। অসময়ে বাম তীরের ভাঙনে যোগ হচ্ছে নতুন নতুন এলাকা। এতে আতঙ্কিত স্থানীয়রা। নদী ভাঙন থেকে রক্ষায় একটি প্রস্তাবনা বোর্ডে পাঠানো হয়েছে, দাবি পানি উন্নয়ন বোর্ডের। জামালপুরের দেওয়ানগঞ্জের খোলাবাড়ি এলাকার 53 বছর বয়সী বিধবা তাজিনা বেগম 3 বার ভাঙনের পর যমুনার পাড়ে ছিল তার দোচালা ঘর। সম্প্রতি শেষ আশ্রয়স্থলটিও গেছে নদীগর্ভে। এরপর থেকে হাড় কাঁপা শীতে খোলা আকাশের নিচেই কাটছে অসহায় এই নারীর জীবন। শীতের কষ্ট, সেই কষ্ট আর কোনো শেষ নেই। আল্লাহ সরকার সাহায্য করাতে তাহলে আল্লাহ কষ্ট দূরে যাও, আর না করলে এই কষ্ট দূরই হবে না। টানা 2 মাস 2 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও কয়েক একর ফসলি জমি। এছাড়াও হুমকিতে শত শত বাড়িঘর, ক্লিনিক, নৌথানা, বিদ্যালয় ও 20,000 মানুষের যাতায়াতের জন্য চিকাজানি থেকে এরেন্ডা পর্যন্ত পাকা সড়ক। নদী ভেঙে নিল, আমার বাড়ি ঘর দেওয়ার জায়গা জমি নাই, কই থাই শীতের মধ্যে নাম করে যাওয়ার মতো কোনো অবস্থা নাই। যদিও এখন ভাঙ্গার কথা না, কিন্তু তারপরে নদী এতটাই ভয়ঙ্কর, নদী এখন ভাঙ্গা শুরু করছে। আমাদের এখান থেকে কয়েক কিলোমিটার পশ্চিম দিয়ে অনেক বসত ভিটা ছিল, সেই বসত বাড়িগুলো অলরেডি চলে গেছে। ভাঙন থেকে রক্ষায় রাজনৈতিক ব্যক্তিসহ সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরেও সুরাহা পায়নি ভুক্তভোগীরা। তাই ভাঙন ঠেকাতে সাময়িকভাবে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। খুব তাড়াতাড়ি আমাদের এখানে জিও ব্যাগ দিয়ে নদী ভাঙনটা রোধ করার জন্য আমরা সরকারকে আবেদন জানাচ্ছি। অনেক বাড়ি ঘর বিলীন হয়ে গেছে গা, অলরেডি একটা প্রাইমারি স্কুল ছিল, ওটা বিলীন হয়ে গেছে গা। এখন একটা রাস্তা, অনেক লোকের যাতায়াত, প্রায় 40-50 হাজার লোকের যাতায়াত এই রাস্তা। অনেক জায়গায় আমরা চেষ্টা করছি, অনেক যোগাযোগ করছি, এ পর্যন্ত কোনো আমাদের কোনো ফল আসে না এই কাজ, এই চেষ্টায় আমাদের কোনো পদক্ষেপ না, কেউ পদক্ষেপ নেয় নাই। এরই মধ্যে সেই অঞ্চলের 900 মিটার এলাকার নদী ভাঙন রক্ষার জন্য একটি প্রস্তাবনা বোর্ডে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা। স্থায়ী সমাধানের জন্য কোলাবাড়ির উজানে 5.5 কিলোমিটার এরিয়ায় আমাদের একটা ডিপিপি দেয়া রয়েছে, এটা ইতিমধ্যে প্ল্যানিং কমিশনে রয়েছে। স্থায়ী সমাধানের জন্য ওই এলাকায় 5.5 কিলোমিটার ডিপিপির প্রস্তাবনা দেয়া হয়েছে, যা পরিকল্পনা কমিশনে রয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর সহ সম্প্রতি নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত আতর রহমান বিক্রমপুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশের অনুরোধে মঙ্গলবার রাতে আতর রহমানকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডিএমপি। তাকে গাজীপুর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আতর রহমানের বিষয়ে 3 মাসের ডিটেনশন আদেশ আছে, সেজন্য
জিএমপি অনুরোধ করেছিল বলে জানিয়েছে পুলিশ। মূলত সম্প্রতি প্রথম আলোর সামনে বিক্ষোভে ছিলেন আতাউর রহমান বিক্রমপুরী। সেখান থেকে আটক করে থানায় নিয়ে যাওয়া কয়েকজনকে থানা থেকে জোরপূর্বক ছাড়িয়ে নেয়াতেও তিনি নেতৃত্ব দেন। চীনের বিষয়ে নাক না গুলিয়ে আগে নিজেদের পারমাণবিক নিরস্ত্রীকরণে ব্যবস্থা নেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। বেইজিংয়ে সামরিক তৎপরতা নিয়ে পেন্টাগনের খসড়া রিপোর্ট নিয়ে প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেছে বেইজিং। চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর হিসেবে ওয়াশিংটনেরই আগে দায়িত্ব নেওয়া উচিত। কোনো দেশের সাথে অস্ত্র প্রতিযোগিতা নয়, কেবল আত্মরক্ষার কৌশল হিসেবে পারমাণবিক কর্মসূচি পরিচালনা করে চীন। নৌবহরে নতুন 3টি রণতরী সংযোজনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা হবে আগেরগুলোর চেয়েও বিশাল। 12 থেকে 15টি সাবমেরিন, হাইপারসনিক ও ক্রুজ মিসাইলের পাশাপাশি 20 থেকে 25টি যুদ্ধজাহাজ যুক্ত করার পরিকল্পনাও আছে, যা হবে আগের যে কোনো যুদ্ধজাহাজের তুলনায় শতগুণ বেশি শক্তিশালী। নিজেদের সামরিক ভান্ডার সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের এমন তৎপরতার মধ্যেই একটি খসড়া রিপোর্ট তৈরি করেছে পেন্টাগন, যেখানে চীনের সামরিক তৎপরতা নিয়ে নানা ইস্যু তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, মঙ্গোলিয়ার সীমান্তে আরও শক্তিশালী শতাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বেইজিং। যে কোনো পরমাণু শক্তিধর দেশের তুলনায় দ্রুত গতিতে অস্ত্রভান্ডার সমৃদ্ধ করছে তারা। 2030-এর মধ্যে ওয়ারহেডের সংখ্যা দাঁড়াবে 1000-এ। এছাড়া নিরস্ত্রীকরণ সংক্রান্ত আলোচনায় আগ্রহী নয় বেইজিং, এমন কথাও উল্লেখ করা হয়েছে। পেন্টাগনের প্রতিবেদন নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নিজেদের সামরিক তৎপরতার পক্ষে অজুহাত তৈরি এ ধরনের প্রচারণার উদ্দেশ্য। চীনের দিকে আঙুল না তুলে নিজেদের পরমাণু অস্ত্র কমানোর বিষয়ে নজর দেওয়া উচিত ওয়াশিংটনের, এমন মন্তব্য করেন তিনি। এ ধরনের ইস্যু সামনে আনার উদ্দেশ্য হল নিজেদের পারমাণবিক সক্ষমতা আধুনিকায়নের পক্ষে অজুহাত তৈরি। সবচেয়ে বড় পারমাণবিক ভান্ডার নিয়ে সুপার পাওয়ার যুক্তরাষ্ট্রের উচিত নিজেদের অস্ত্র কমানোর পদক্ষেপ নেওয়া এবং অন্যান্য পরমাণু শক্তিধরদেরও এই প্রক্রিয়ায় যুক্ত করা। কেবল আত্মরক্ষার প্রয়োজনে পরমাণু কর্মসূচি পরিচালনা করে বেইজিং, দাবি চীনা পররাষ্ট্রমন্ত্রীর। চীন তাদের নীতিতে অটল যে পরমাণু অস্ত্রের প্রথম ব্যবহারকারী হবে না। আত্মরক্ষার কৌশল হিসেবে আমাদের কর্মসূচি, অন্য দেশের সাথে প্রতিযোগিতার জন্য নয়। এনপিটি চুক্তি এবং স্বাক্ষরকারী দেশগুলোর সাথে নিয়মিত আলোচনাকেও গুরুত্ব দিই আমরা। সম্প্রতি এক ঘোষণায় 33 বছর পর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর পরিকল্পনা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হয়, বর্তমানে চীনের পিপলস লিবারেশন আর্মির অস্ত্রভান্ডারে 600টির মতো নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। অন্যদিকে 1419টি নিউক্লিয়ার ওয়ারহেড মোতায়েন আছে মার্কিন অস্ত্রভান্ডারে। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।